সপ্তম চ্যাপ্টার করাইতেছিলাম না? না না, আজকে তো ফিজিক্স 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 পড়া ছিল না। না না, ফিজিক্সের শর্ট, হ্যাঁ ফিজিক্সের ম্যাথ করানোর কথা আর কি। তো আগে আমি চ্যাপ্টারটা পুরোটা একবার তোমাদের ওভারভিউ দিয়ে নিব আধা ঘন্টার মতো, দেন এরপর আমরা ম্যাথ শুরু করব। ওভারভিউ, এই ক্লাসটা হবে কাইন্ড অফ ওয়ান শট ক্লাস আর কি। তো এইটা তোমরা পরীক্ষার আগে দেখে যেতে পারবা। আর এখানে কিছু ম্যাথ করাবো, তো আজকে হয়তো সব ম্যাথ শেষ হবে না, আরেকদিন ম্যাথ শেষ করাইতে লাগবে। হ্যাঁ চ্যাপ্টার শেষ। ওয়ালাইকুম আসসালাম। কি? ও বহুপদী ম্যাথে আরেকটা চ্যাপ্টার করে ফেলছে। আচ্ছা করাক, সমস্যা নাই। আমরা 9.4, তাহলে তো আমাদের অন্তরীকরণ শেষ। তারপরে হচ্ছে ভিডিও চলে না, তারপরে করাইতেছে না তোমাদের কলেজে, বৃত্ত করাইতেছে না? বৃত্ত কি শেষ করছে? হ্যাঁ এই তো 2.4.2 শেষ করাইলে শেষ। এরপরে আমরা দরকার হলে যদি ত্রিকোণমিতি অন্তরীকরণ পুরাটা থাকে তাহলে পরের চ্যাপ্টারগুলো করাবো, না থাকলে সেকেন্ড পেপার করাবো। আর তোমার কলেজ থেকে তো আমরা পিছিয়ে নেই। তোমাদের কতটুকু? ম্যাট্রিক্স বাদ দিছে। পুরা ফার্স্ট পেপার ঝামেলা ভাই। ফাংশন যেটা যেটা আছে 4 দিনে কিভাবে অন্তরীকরণ শেষ করছে? তাহলে তো ঝামেলা। ফাংশন করাইতে একদিন লাগবে, 2 দিন লাগবে। আচ্ছা তুমি করিও 17 তারিখে, তোমার তো ইন্টিগ্রেশন আছে, দরকার হলে যাদের ইন্টিগ্রেশন আছে তাদেরকে নিয়ে আমি 2-3টা এক্সট্রা ক্লাস নিব। তোমরা আরো কয়েকজন জোগাড় করো তোমার দলে। এক্সট্রা ক্লাস বলতে ওই ইন্টিগ্রেশন ফুল করাবো, কিন্তু যদি তোমাদের থাকে জাস্ট দেখায় দিব পরীক্ষায় কি আসে অনুযায়ী। হ্যাঁ ম্যাথের কোনো ওয়ান শট ক্লাস হয় না, কারণ ম্যাথ তো তুমি একদিন একটা চ্যাপ্টার শেষ করতে পারবা না। আচ্ছা শীটটা কার কাছে ছিল? শীটটা কার কাছে আছে? শাফিউন তো বললো আজকে ইন্তেজার ভাইয়ের পড়া আছে, পড়া এসে তো পড়াবে না, তো এখানে আসা উচিত ছিল অ্যাটলিস্ট। সবাই ফাঁকিবাজি হয়ে যাচ্ছে। আচ্ছা চলো, আমাদের চ্যাপ্টারটার নাম কি ছিল বলো তো? তোমার না কালকে এই চ্যাপ্টারের উপরে এক্সাম? তো দেখো আজকে ওয়ান শট ক্লাস নিচ্ছি, পদার্থের গাঠনিক ধর্ম। সবাই একটু মনোযোগ দিয়ে দেখিও। তো দেখো আমাদের পদার্থ কি ছিল? সলিড, লিকুইড আর একটা ছিল গ্যাস ছিল, তাই না? তো সলিডের বৈশিষ্ট্যটা কি ছিল? যে তোমার এটার ভর এবং আয়তন এবং তোমার যে শেপটা আছে দুইটাই তোমার কনস্ট্যান্ট, ভলিউম আর শেপ। আর তোমার লিকুইডের ক্ষেত্রে কি ছিল? ভলিউম কনস্ট্যান্ট, কিন্তু শেপটা তুমি যে পাত্রে রাখবে ভলিউম কনস্ট্যান্ট। লিকুইডের ক্ষেত্রে ভলিউম কনস্ট্যান্ট, আর শেপটা কি? লিকুইডকে যে পাত্রে রাখবা ওই পাত্রের আকার ধারণ করবে। আর গ্যাসের ক্ষেত্রে ভলিউমও কনস্ট্যান্ট না, তোমার শেপও কনস্ট্যান্ট না। যেই পাত্রে রাখবে ওই পাত্রের শেপ, আর যেই পাত্রে রাখবে ওই পাত্রেরই আয়তন ধারণ করবে। এটা ছিল তোমাদের তারপরে স্থিতিস্থাপক পদার্থ কোনগুলা ছিল? যেগুলাকে তুমি এভাবে টানলে আবার আগের পজিশনে ফেরত আসে। ফোর্স দিলে বিকৃতি হয়, ফোর্স অপসারণ করলে পূর্বের অবস্থায় ফেরত আসে। এরকম পদার্থকে আমরা কি বলতাম বলতো? স্থিতিস্থাপক পদার্থ। আর স্থিতিস্থাপক সীমা কি ছিল? যে তুমি যতটুকু পর্যন্ত টানলে আবার আগের পজিশনে ফেরত আসে, সেটাই কি ছিল? স্থিতিস্থাপক সীমা। এরপর খেয়াল করো, আমরা 3টা পীড়ন বিকৃতি পড়ছিলাম। হ্যাঁ আচ্ছা এগুলো দেখে নি, এগুলো ওয়ান শট ক্লাসে তো সব বলবো না, এগুলো রিডিং জিনিস। এখন আসো বিকৃতি। বিকৃতি জিনিসটা কি? দেখো তুমি যখন একটা বস্তুর মধ্যে ফোর্স দিচ্ছ তখন কি হচ্ছে বলো তো? তার দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। এখন খেয়াল করো, এটা আদি দৈর্ঘ্য হচ্ছে এলআই, ধরো দৈর্ঘ্য বৃদ্ধি যেটা পাইছে সেটা হচ্ছে ডেল এল।
তাহলে একক দৈর্ঘ্যে দেখো এল আই দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে ডেল এল, তাহলে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি কি ডেল এল বাই এল আই, তাহলে এটাকেই বলবো হচ্ছে আমরা বিকৃতি। বুঝতে পারছো? তো বিকৃতি কি? একক, তুমি যদি ইন জেনারেল সংজ্ঞা বলতে চাও, একক মাত্রায় তোমার দৈর্ঘ্য আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাই কি বলতো বিকৃতি। বিকৃতি তোমার তিন প্রকার হইতে পারে, একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, একটা হচ্ছে আয়তন বিকৃতি, আর একটা কি ছিল বলতো কৃন্তন বিকৃতি। তো দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে মেইনলি এইটা যে তুমি সংজ্ঞাটা মুখস্থ করার দরকার নাই, তুমি জাস্ট সূত্রটা মনে রাখবা। তাহলে সূত্র কি বলতো ডেল এল বাই এল আই। তো আচ্ছা, তুমি যখন দৈর্ঘ্য বিকৃতি করতেছো ফোর্সটা কিভাবে দিচ্ছ বলতো? তলের এই যে এইটা হচ্ছে তোমার সারফেস, দেখো সারফেসের লম্ব বরাবর ফোর্স দিচ্ছ না, তুমি যখন একে টানবা ফোর্সটা কিভাবে দিচ্ছ? এই সারফেসের লম্ব বরাবর, না না সারফেস হচ্ছে এইটা, সারফেসের কিভাবে দিচ্ছ? লম্ব বরাবর দিচ্ছ না, এই সারফেসের লম্ব বরাবর ফোর্স দিচ্ছ। এটার ক্ষেত্রে চিন্তা করি, এটা যদি টানো সারফেসের লম্ব বরাবর ফোর্স দিচ্ছ দৈর্ঘ্য বিকৃতির জন্য, তাহলে এই যে ফোর্সটা সারফেসের লম্ব বরাবর দিচ্ছ এটা তোমাকে মেনশন করা লাগবে। বলো যে তলের লম্ব বরাবর বল প্রয়োগে একক দৈর্ঘ্যে যে একে 1 করে দাও, তাহলে দৈর্ঘ্য যেটা বৃদ্ধি পাইছে সেটাই কি বলতো বিকৃতি। বুঝতে পারছো এটা? তাহলে তলের লম্ব বরাবর এই কথাগুলো মেনশন না করলে দেখা যাচ্ছে তোমাদের মার্কস কেটে রেখে দেয়। বুঝতে পারছো? 1 নাম্বার থাকে তো নাম্বার দেয় না। তাহলে সংজ্ঞাটা ভালোভাবে লিখতে হবে, তলের লম্ব বরাবর বল প্রয়োগে এই যে এরকে 1 করে দিলে ডেল এল আর এপসাইলন একই কথা, বল প্রয়োগে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য যে বৃদ্ধি পায় সেটাই কি দৈর্ঘ্য বিকৃতি। স্বাধীন বুঝছো? আচ্ছা, এবার আসো আয়তন বিকৃতি। দেখো ধরো এই যে একটা বস্তু, এটা চারপাশ দিয়ে তুমি ফোর্স দিচ্ছ, তাহলে ফোর্স দিলে কি হবে বলতো? একটা বেলুনকে তুমি যদি চারপাশ থেকে ফোর্স দাও তাহলে বেলুনটা তোমার সংকুচিত হয়ে যাবে না? তাহলে বেলুনের কি চেঞ্জ হবে এক্ষেত্রে? আয়তনটা চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছো? তাহলে আয়তন শুরুতে ধরো হচ্ছে ভিআই ছিল, আর আয়তনটা কমে ধরো হয়ে গেছে হচ্ছে কত ভিএফ হয়ে গেছে। তাহলে আয়তন কমছে কতটুকু? ডেল ভি সমান ভিএফ মাইনাস সরি ভিআই মাইনাস ভিএফ না? অথবা তুমি কি যদি আয়তনটা বাড়াইতা তাহলে কি ভিএফ মাইনাস ভিআই। তাহলে খেয়াল করো শুরুতে আয়তন ছিল ভিআই, ভিআই আয়তনের জন্য আয়তন পরিবর্তন কতটুকু হয়েছে ডেল ভি, তাহলে ভিআই আয়তনে আয়তন পরিবর্তন হয় হচ্ছে ডেল ভি, একক আয়তনে কি পরিবর্তন হয় ডেল ভি বাই ভিআই। তাহলে এইটাই ছিল হচ্ছে তোমার আয়তন বিকৃতি। তাহলে আয়তন বিকৃতির সূত্র কি বলতো ডেল ভি বাই ভিআই। এক্ষেত্রেও তুমি ফোর্সটা কিভাবে অ্যাপ্লাই করছো বলতো? তলের লম্ব বরাবর অ্যাপ্লাই করছো না? দেখো তোমার গোলাকার বস্তু তল হয় কিভাবে? এই যে এখানে যদি তুমি একটা স্পর্শক টানো সেটাই হচ্ছে তল। বুঝতে পারছো? তো এখানে তুমি ফোর্সটা যে অ্যাপ্লাই করছো তলের লম্ব বরাবর আসতেছে না? তাহলে এক্ষেত্রেও সংজ্ঞা একই, যে তলের লম্ব বরাবর বল প্রয়োগে একক আয়তনে আয়তন যে বৃদ্ধি পায় সেটাই কি বলতো আয়তন বিকৃতি। বুঝতে পারছো? নোমান বলো তো সংজ্ঞাটা। ওই তলের লম্ব বরাবর বল প্রয়োগের ফলে একক আয়তনে যতটুকু আয়তন বৃদ্ধি ঘটে হ্রাস ঘটে পরিবর্তন ঘটে, তাই হচ্ছে আয়তন বিকৃতি। বুঝছো সবাই এটা? এবার আসো কৃন্তন বিকৃতি। কৃন্তন বিকৃতি কি? ধরো আমি এটা নিলাম এভাবে, এই বইটা নিলাম, আমি যদি এখানে ফোর্স অ্যাপ্লাই করি তাহলে খেয়াল করো এখানে নর্মালি এই অ্যাঙ্গেলটা কত? উলম্বের সাথে অ্যাঙ্গেলটা কত? উলম্বের সাথে, এটা তো ভূমির সাথে 90, উলম্বের সাথে 0 না? উলম্বের সাথে 0। তুমি যদি এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করো এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না? বুঝতে পারছো? এই যে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে কৃন্তন বিকৃতি। বুঝতে পারছো? তো কৃন্তন বিকৃতি আরেকভাবে উৎপন্ন হইতে পারে, তুমি যদি এই যে এটাকে একটা মোচড় দাও, এখানে মোচড় যদি যথেষ্ট জোরে দিতে পারো এটা মোচড়ায় যাবে না? তুমি খেয়াল করো এই যে এটাকে তুমি যদি ধরো মোচড় দিলা এদিক থেকে আর এদিক থেকে মোচড় দিলে কি হবে বলো তো? ধরো এই একটা লাইন এখানে তুমি আঁকছো, নর্মালি এই লাইনটা সোজা, মোচড় দিলে লাইনটা এই লাইনটা এরকম বাঁকা হয়ে যাবে না? ইমাজিন করতে পারতেছো? এই ধরো এখানে একটা লাইন আছে এরকম, তো আমি যখন এটাকে মোচড় দিছি এই লাইনটা দেখো এই সেটটা উপরে উঠে যাবে এই সেটটা নিচে রয়ে যাবে, এই লাইনটা একটু বাঁকা হয়ে যাবে না? তাহলে এখানে যে অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে এটাকে আমরা কি বলতে পারি? কৃন্তন বিকৃতি।
তো এটাকে কৃন্তন বা মোচন বিকৃতি অনেক সময় বলা হয়। বুঝতে পারছো? মোচন, মোচন বলা হয় আর কি, মোচন অথবা মোচড় যাই বলো। আচ্ছা, তাহলে এখানে আমি ফোর্সটা কিভাবে অ্যাপ্লাই করছি, তোমার এই সারফেসটা যদি হয় তাহলে দেখো তলের সমান্তরালে ফোর্সটা অ্যাপ্লাই করছি না, বুঝতে পারতেছো? তাহলে ফোর্সটা কিভাবে আসছে, তলের সমান্তরালে। তাহলে দেখো এই ক্ষেত্রে তুমি এইভাবে ফোর্স অ্যাপ্লাই করছিলা, তাহলে এটা কি হচ্ছে যে এরকম সরে গেছে, তাই না? এটা হচ্ছে থেটা। বুঝতে পারছো? মনে রাখবা কৃন্তন বিকৃতি এটা তোমার রেডিয়ানে প্রকাশ করতে হবে। বুঝতে পারছো? এখন খেয়াল করো, এই দৈর্ঘ্যটাকে ধরো এলআই ধরো, তাহলে এই দৈর্ঘ্যটা কি হবে এলআই, আর এখানে দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হয়েছে, এই যে এটাকে ডেল এল বলতে পারি না? তাহলে এই থেটা সমান আমরা কি লিখতে পারি, ট্যান থেটা সমান ডেল এল বাই এলআই। দেখো থেটা এর ভ্যালু রেডিয়ানে যদি হয় এবং থেটাটা যদি খুব কম হয় তাহলে থেটা আর ট্যান থেটা আমরা সেম লিখতে পারি। তোমরা ক্যালকুলেটর বসায় দেখেও, থেটাকে রেডিয়ানে ধরো আর রেডিয়ানে তুমি থেটার জায়গায় বসাও, ধরো থেটা 1 রেডিয়ান, ক্যালকুলেটারে ট্যান 1 দাও, দেখবা কি 1-এর কাছাকাছি ভ্যালুই আসবে। দেখো তাহলে থেটা সমান ট্যান থেটা ইকুয়াল কি আসবে বলো তো, ডেল এল বাই এলআই। তাহলে আরো ছোট অ্যাঙ্গেল না, 0.01 ডিগ্রি না, এই যে ছোট অ্যাঙ্গেল হইতে হবে। বুঝছো এটা? কারণ তুমি তো এখানে ফোর্স দিয়ে খুব বেশি অ্যাঙ্গেলের পরিবর্তন করতে পারবে না, পারবা? এইটাই আর কি। আমরা 3টা বিকৃতি পড়ছি, বলো তো 3টা কি কি? দৈর্ঘ্য, আয়তন, আরেকটা কি কৃন্তন। কৃন্তন এটা হচ্ছে থেটা অথবা ডেল এল বাই এলআই। এই সংজ্ঞাগুলো মনে রাখবা। এবার চলো আমরা পীড়ন পড়ব। পীড়ন কি, তুমি হচ্ছে একক দৈর্ঘ্যে একক ক্ষেত্রফলে যে ফোর্সটা অ্যাপ্লাই করো সেটাই কি ছিল বলো তো, পীড়ন ছিল। এই যে এখানে ফোর্স অ্যাপ্লাই করতেছে, অসহ বল এরকম ওয়ার্ড ছিল, অসহ বল, ভর, ও বল বলছে। আচ্ছা আমি দেখবো না তাও। আচ্ছা পীড়নের সংজ্ঞাটা কি হয় তুমি দেখো, এখানে একটা ফোর্স বস্তু দিচ্ছ, বস্তুর এই যে সারফেসের উপরে এভাবে তুমি লম্বভাবে যে বল প্রয়োগ করতেছো সেটাই কি বলতো, পীড়ন। তাহলে পীড়নের সংজ্ঞাটা হচ্ছে একক ক্ষেত্রফলের উপর বস্তুর উপর লম্বভাবে যে প্রযুক্ত বলটা। এখানে আরেকটা ব্যাপার আছে, তোমার এই যে ফোর্স অ্যাপ্লাই করছো, পীড়ন আমরা তখনই বলবো যখন এই ফোর্স দিয়ে তোমার এই বস্তুটা তোমার বিকৃতি ঘটে। বুঝছো? তাহলে এই সংজ্ঞাটা এভাবে বলা যায় যে একক ক্ষেত্রফলে তলের উপর লম্বভাবে প্রযুক্ত বিকৃতি সাধনকারী বলকে পীড়ন বলে। বুঝতে পারছো? সংজ্ঞাটা কি লিখতে পারি দেখো, একক ক্ষেত্রফলে তলের উপর লম্বভাবে প্রযুক্ত বিকৃতি সাধনকারী বলকে পীড়ন বলে। কোনো ওয়ার্ড মিস করিও না, তোমাদের কলেজের টিচার অনেক খুঁতখুঁতে, দেখবা কি একটা ওয়ার্ড পাই নাই নাম্বার কেটে দিছে। হ্যাঁ এই তো খুবই অবস্থা খারাপ। এখন আসো পীড়নটাও তোমার 3 প্রকার। একটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, কিছু কিছু তো থাকবে। আরেকটা হচ্ছে তোমার আয়তন পীড়ন, আরেকটা হচ্ছে কৃন্তন পীড়ন। খেয়াল করো, একটা ছিল দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, আরেকটা কি ছিল কৃন্তন বিকৃতি। তাহলে দেখো দৈর্ঘ্য পীড়ন যখন তুমি বলতেছ তখন তোমার ফোর্সটা কি, ফোর্সটা কোন বিকৃতি সাধন করবে বলো তো,
তুমি যখন দৈর্ঘ্য পীড়ন বলতেছো, তাহলে তুমি তো ফোর্স অ্যাপ্লাই করতেছো, তাই না? এই ফোর্সটা কোন বিকৃতি সাধন করবে? দৈর্ঘ্য বিকৃতি সাধন করবে না যখন তুমি দৈর্ঘ্য পীড়ন বলতেছো। তাহলে খেয়াল করো, এই যে এইটা হচ্ছে তোমার এরিয়া, এই এরিয়ার উপর তুমি লম্বভাবে যে ফোর্স দিতেছো সেটাই কি? পীড়ন। তাহলে পীড়ন এটাকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। সিগমা সমান এক্ষেত্রে কি আসবে? এফ বাই এ আসবে কিনা বলো? বুঝতে পারছো? সংজ্ঞাটা মুখস্থ করার দরকার নেই, যে এটাকে 1 করে দাও, এটা হচ্ছে এফ আর সিগমা এক কথা না? এটার সাথে মিল রেখে বলবা একক ক্ষেত্রফলের ত্বরের উপর লম্বভাবে দৈর্ঘ্য বিকৃতি সাধনকারী বলকে হচ্ছে দৈর্ঘ্য পীড়ন বলে। বুঝতে পারছো? আচ্ছা, এইবার আসো, তোমার এইটা যদি এরকম হয় তখন তোমার একটা স্পেশাল এই শেপের জন্য দৈর্ঘ্য পীড়নটা কত হবে? সিগমা ইকুয়াল এফ বাই পাই আর স্কোয়ার না? একটা এরিয়া নিবা, বুঝতেছো? কারণ তুমি দুই সাইড থেকেই তো ফোর্স অ্যাপ্লাই করতেছো, তাই না? তাহলে এফ বাই পাই আর স্কোয়ার। আর আমার যদি সারফেসটা যে এরকম হয়, এরকম হলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বি। তাহলে যদি তুমি ফোর্স অ্যাপ্লাই করো, এই যে এদিক থেকে ফোর্স অ্যাপ্লাই করতেছে, এদিক থেকে ফোর্স অ্যাপ্লাই করতেছে, তাহলে এটার ক্ষেত্রে সিগমা সমান কি হবে? এফ বাই এ বি হবে না? এটা কি বুঝতেছো? তুমি কি বুঝছো? যে সারফেসের উপর ফোর্স অ্যাপ্লাই করতেছো ওই সারফেসটার এরিয়া নিবা। বুঝতে পারছো? এবার আসো তোমার আয়তন পীড়ন। আয়তন পীড়ন কি? যেই তোমার একক ক্ষেত্রফল উপর তলে একক ক্ষেত্রফলে তলের উপর লম্বভাবে প্রযুক্ত আয়তন বিকৃতি সাধনকারী বলকে আমরা কি বলবো? আয়তন পীড়ন। দেখো এক্ষেত্রে কি হচ্ছে, ধরো এরকম একটা বল নিছো, তো বলে তুমি এইভাবে ফোর্স অ্যাপ্লাই করতেছো চারদিক থেকে, তাহলে এই ফোর্সটা কি করবে বলো তো? তোমার আয়তনটাকে কমায় ফেলবে না? বুঝতে পারছো? ধরো এটা একটা ফুটবল অথবা ক্রিকেট বল, তুমি চারপাশ থেকে এটা দেখো, এটা কিন্তু ফোর্সটা এখানে কিন্তু আমি সুষমভাবে অ্যাপ্লাই করতে পারি নাই, ফোর্সটা সব তল থেকে সমানভাবে অ্যাপ্লাই হইতে হবে। এর একটা উদাহরণ হচ্ছে, তুমি যদি একটা বেলুনকে পানির মধ্যে নিয়ে যাও, পানির মধ্যে নিয়ে গেলে চারদিক থেকে সমান ফোর্স আসে না? বুঝতে পারছো? ওই যে তোমরা বুদবুদের ম্যাথ করছো, যে একটা বুদবুদ নিচ থেকে উপরে উঠে আসলে আয়তনটা বেড়ে যায়। কেন আয়তনটা বেড়ে যায় বলো তো? নিচে হচ্ছে তোমার চাপ বেশি, উপরে হচ্ছে কি চাপ কম। তো যখন নিচে যাচ্ছ সব দিক থেকে ফোর্সটা সমান অ্যাপ্লাই হচ্ছে। তো এটা তো আমি এটা তুমি সমান বলতে হলে প্রতিটা পয়েন্টে ফোর্স দেখাইতে হতো। বুঝতে পারছো? আলটিমেটলি খেয়াল করো, তোমার যে আয়তন বিকৃতি যে ফোর্সটা সাধন করতেছে ওইটা একক ক্ষেত্রফলে, ওইটাকে বলবো হচ্ছে আমরা আয়তন পীড়ন। তাহলে এটা কি হবে? এফ বাই এ। বুঝতে পারছো? এবং এই ফোর্সটা তলের কোন কিভাবে অ্যাপ্লাই হচ্ছে? তলের লম্বভাবে। আচ্ছা, যদি আমরা একটা ইসের ক্ষেত্রে বলি, যে এটার ক্ষেত্রে বলি, এটার ক্ষেত্রে তোমার আয়তন পীড়নটা কত? এফ বাই গোলকের ক্ষেত্রফল কি? 4 পাই আর স্কয়ার। বুঝতে পারছো? আচ্ছা, আমি যদি আরেকটা শেপ নিয়ে একটু কাজ করি, এটাকে তুমি ধরো সব সাইড থেকে ফোর্স অ্যাপ্লাই করতেছে, সব সাইড থেকে ফোর্স যদি অ্যাপ্লাই করো, এটার ক্ষেত্রে সিগমা সমান কি আসবে? এফ বাই এ। এটার ক্ষেত্রে এটা কি হবে? দেখো ঘনক সবগুলো, আচ্ছা ঘনক না, ধরো এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। তাহলে কি হবে? দেখো সবগুলা সারফেসের এরিয়া নিতে হবে না তোমাকে? দেখো এটার ক্ষেত্রে সব সাইড থেকে ফোর্স অ্যাপ্লাই করতেছো, এরিয়া কি সবগুলা নিতে হবে। তাহলে এটার এরিয়া কি? এ বি, আবার এটার এরিয়া কি? বি সি, আবার এটার এরিয়া কি? সি এ। এরকম কয়টা করে এরিয়া আছে? প্রতিটা দুইটা করে আছে না? হ্যাঁ। তাহলে এটা কি হবে? সিগমা সমান এফ বাই 2 গুণ এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটা হচ্ছে সিগমার সূত্র। আর হচ্ছে দেখো আরেকটা, যদি এটা যদি ধরো তোমার ই হইতো, ঘনক হইতো, তো ঘনক হইলে সিগমা ইকুয়াল এফ বাই 6a স্কোয়ার হইতো। এটা কি বুঝছো সবাই? আর তোমার এটা হচ্ছে আয়তন গেলে, এরপরে ক্রিন্তন বিকৃতি, এটা সূত্রটা কি হবে? আচ্ছা, ক্রিন্তনের ক্ষেত্রে ক্রিন্তন পীড়ন, ক্রিন্তন পীড়নটা কোন বিকৃতি সাধন করতেছে বলো তো? ক্রিন্তন বিকৃতি সাধন করতেছে। তো ক্রিন্তন বিকৃতি সাধন করার জন্য তুমি ফোর্সটা কিভাবে দিছিলা? তলের সমান্তরালে। তাহলে সংজ্ঞাটা কি হবে? একক ক্ষেত্রফলের উপর তলের উপর লম্বভাবে প্রযুক্ত, আচ্ছা তলের উপর এখানে আসবে সমান্তরালে প্রযুক্ত ক্রিন্তন বিকৃতি সাধনকারী বলকে ক্রিন্তন পীড়ন বলে।
বুঝতে পারছো? আর এটার ক্ষেত্রে কি তোমার সমান্তরালে থাকতেছে। আচ্ছা, কৃন্তন পীড়ন যেটা আছে সেটাকে তোমার টাউ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে টাউ সমান কি আসবে এই ক্ষেত্রে? F/A আসবে। তাহলে এই ক্ষেত্রে তুমি ফোর্সটা কিভাবে অ্যাপ্লাই করতেছো? এই যে এইভাবে অ্যাপ্লাই করতেছো না? বুঝতে পারছো? দেখো, কৃন্তন পীড়নের জন্য তোমার যদি সারফেস এই যে এইটা হয়, দেখো এইভাবে ফোর্স অ্যাপ্লাই করতেছো না? এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। তাহলে এক্ষেত্রে টাউ সমান কি হবে? কোন সারফেসটা নিব আমরা বলো তো? হ্যাঁ, উপরের এই সারফেসটা, এটার ক্ষেত্রফল কি হবে? AB হবে। বুঝতে পারছো? যদি এরকম হয়তো এটা এ, এটা বি, এটা সি, ফোর্সটা এইভাবে অ্যাপ্লাই করছি, এক্ষেত্রে এরিয়ার কি নিতাম? BC নিতাম। বুঝতে পারছো সবাই? তো এগুলো একটু মনে রাখবা। এরপরে আসে আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে মডুলাসগুলো পড়বো। এর আগে কোনো টপিকে আছে আর হুকের সূত্র? হ্যাঁ হ্যাঁ, এই টপিক থেকে আসে যায় যে হুকের সূত্র পড়ায় ফেললেই তোমার আর হচ্ছে এই যে হ্যাঁ, হুকের সূত্র থেকে তো মডুলাস আছে। আর হচ্ছে ওই যে আরেকটা কি ছিল, না না, ওই যে টানলে যে এটা কমে, ওইটা জানি কিসের অনুপাত? হ্যাঁ, পয়জনের অনুপাত। তো এই আচ্ছা, বলবো না আজকে, একটু পরেই পড়াবো। তো চিন্তা করো, ওই পয়জনের অনুপাত আর মডুলাস এগুলা দিয়েই তোমার একটা সিকিউ আসে নর্মালি। দেখো, হুক কি বলছিল বলো তো? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতিটা সমানুপাতিক। তো দেখো, হুকের সূত্র এগুলো তো তোমাদের আগে পড়াইছি, এই জন্য একটু তাড়াতাড়ি পড়াইতেছি। তোমরা তো বুঝতেছো তাই না? ক্লাস তো তুমি করোই নাই। হুকের সূত্রটা কি ছিল? 9 10-এ পড়ছিলা। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতি সমানুপাতিক। দেখো এটা কিভাবে আসছে, তোমার পীড়নটা কি ছিল? সিগমা সমান F/A, আর বিকৃতিটা কি বলতো? ΔL/Li, এটাই তো, তাই না? আচ্ছা, এ যদি 1 হয় তাহলে সিগমা আর এফ এক কথা। তার মানে সিগমার ফোর্সটাকে যদি তুমি সমান ধরো, আর তোমার Li যদি 1 হয়, তাহলে এপসাইলন আর ΔL দৈর্ঘ্য বৃদ্ধি একই কথা না? তুমি তোমার কমন সেন্স খাটাও, তুমি এটার উপর যত বেশি ফোর্স দিবা, দৈর্ঘ্য কি এটা তত বেশি বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? তার মানে তুমি চিন্তা করো, এটা আর এটা যদি সমানুপাতিক হয়, তাহলে এটা আর এটাও কি সমানুপাতিক। একটা সিম্পল জিনিস কিন্তু উনি বলছিল, মানে তোমরাও বলতে পারতা যদি ওনারা আগে জন্ম নিয়ে বলতো আর কি, তোমাদেরটাও বই আসতো। তাহলে এক্ষেত্রে দেখো, স্থিতিস্থাপক সীমার মধ্যে সিগমা সমানুপাতিক এপসাইলন বলা যায়। এটা এটা অবশ্যই তোমাকে বলতে হবে, স্থিতিস্থাপক সীমার মধ্যে। এগুলো আসলে ল্যাবে পরীক্ষা করে আসে আর কি। এখন ল্যাবে তো অনেকজনই পরীক্ষা করে। তাহলে সিগমা সমান কি আসবে? ধ্রুবক গুণ এপসাইলন। আচ্ছা, ধ্রুবক সমান কি আসবে? পীড়ন বাই বিকৃতি, লিখা যায় এটা। না, গ্রাফ তো একটা শিখাইছি না আমরা? এটার গ্রাফ কি হবে? সিগমা এপসাইলন। তাহলে এটা এরকম, এতটুকু আর কি দিবে? হ্যাঁ, ম্যাথ দিতে পারে, আমরা ম্যাথ করাবো, এই রিলেটেডও ম্যাথ আছে। ম্যাথ হচ্ছে তুমি গ্রাফ থেকে ভ্যালু বের করা লাগবে, আর কিছু নেই। এটা কি বুঝছো? তাহলে চিন্তা করো, পীড়ন কত প্রকার ছিল? 3 প্রকার। বিকৃতি 3 প্রকার। তাহলে ধ্রুবকটা কত প্রকার হবে? 3 প্রকারই হবে। একটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি। তো চলো আমরা 3টা বিকৃতি একটু দেখি। এই ধ্রুবকটা তোমার 3 প্রকার। একটা হচ্ছে তোমার ইয়াংস মডুলাস, সেটা কি? দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য পীড়নের সূত্রটা কি ছিল বলতো? F/A। দৈর্ঘ্য বিকৃতি ΔL/Li। তাহলে এটা কি হবে? F/Li/A ΔL লিখা যায়। এরপরে সব আরেকটা হচ্ছে, এটাকে কি বলে বলতো? দৈর্ঘ্য বিকৃতি, ইয়াংস মডুলাস আর কি, সরি, YOUNGS, ইয়াংস মডুলাস। এরপর আছে আরেকটা হচ্ছে বাল্কস মডুলাস।
এটা হচ্ছে আয়তন পীড়ন বাই এটা হচ্ছে তোমার আয়তন পীড়নের সূত্রটা কি এফ বাই এ ছিল, আর আয়তন বিকৃতি ডেল ভি বাই ভি আই। তাহলে এটা কি হবে এফ ভি আই বাই এ ডেল ভি। বুঝতে পারছো? আরেকটা কি বলতো ক্রিন্তন, এটাকে বলা হচ্ছে বাল্কস মডুলাস। আরেকটা হচ্ছে ক্রিন্তন বিকৃতি, এটাকে জি সরি ধ্রুবকটা জি অথবা এন দুইটা দিয়েই প্রকাশ করতে পারে। তাহলে এটা কি হবে বলতো ক্রিন্তন পীড়ন বাই ক্রিন্তন বিকৃতি। তাহলে এটা কি হবে এফ বাই এ, নিচে হচ্ছে কি হবে ক্রিন্তন বিকৃতি হচ্ছে থিটা। তাহলে এটাকে কি লিখা যায় এফ বাই এ থিটা। হ্যাঁ এটাকে এটাকে বলা হচ্ছে অনেকগুলা নাম আছে, শেয়ার মডুলাস অফ রিজিডিটি, তারপর হচ্ছে তোমার কাঠিন্যের গুণাঙ্ক, আরো অনেকগুলো নাম আছে, এটা শীটে একটু দেখিও, আরো নাম আছে তো দেখে নিও, 6-7টা নাম আছে এটার জন্য। হ্যাঁ শেয়ার মডুলাস বলা হয় অথবা আকার গুণাঙ্ক বলা হয় নাকি। আচ্ছা এগুলো সবাই বুঝছো তো? তোমরা আগের ক্লাসগুলো মাস্ট দেখবা, ওইগুলো অনেক ডিটেলসে সবকিছু পড়াইছি যাদের মিস গেছি। হ্যাঁ আচ্ছা এটাগুলো তার সমস্যা না। আচ্ছা ধ্রুবকের এককটা কি? আচ্ছা বলো তো পীড়নের একক কি? নিউটন পার মিটার স্কয়ার। বিকৃতির কি একক? বিকৃতির একক নেই, কারণ দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য। তাহলে ধ্রুবকের একক কি হবে? নিউটন পার মিটার স্কয়ার। কারো সমস্যা থাকলে বলো, দিও, সমস্যা না, দাও। আচ্ছা মুছবো এগুলো। ও এটা হচ্ছে তোমার রিলেশন আর কি, রিলেশনগুলো মুখস্থ রাখতে পারো। বাল্কস মডুলাস বি ইকুয়াল, এটা হচ্ছে ইয়াংস মডুলাস, আর এটা হচ্ছে মিউ। মিউ হচ্ছে তোমার ওই যে নাম পয়জনের অনুপাত দিয়ে তোমার একটা দেওয়া থাকলে আরেকটা বের করা যায় আর কি। হুম একটা দেওয়া থাকলে আর পয়জনের অনুপাত দেওয়া থাকবে। আচ্ছা ইয়াংস মডুলাসের তাৎপর্যটা কি বলতো? যার ওয়াই বেশি সে তত বেশি স্থিতিস্থাপক। এই লাইনটা একটু লাগবে তোমাকে। কোশ্চেনে বেশিরভাগ কোশ্চেনে বলবে 3টা পদার্থ অথবা 2টা পদার্থ দেওয়া থাকবে, দিয়ে বলবে কোনটা বেশি স্থিতিস্থাপক বের করো। তাহলে তুমি কি করবা? ওয়াইটা বের করবা, ওয়াই বের করে এবার দেখবা কার ওয়াই বেশি, যার ওয়াই বেশি সে তত বেশি স্থিতিস্থাপক। বুঝতে পারছো? আচ্ছা আমি এই শীট থেকে এখন আর ম্যাথ করাচ্ছি না, ম্যাথ তো করাইছি সব। এখন একটা গ্রাফ আছে, গ্রাফটা করাই চলো। পীড়ন ভার্সেস বিকৃতি। দেখো পীড়নটা কোন অ্যাক্সিসে থাকে বলো তো? ভার্সেসের আগে যেটা থাকে সেটা অলওয়েজ ওয়াই অ্যাক্সিসে, ভার্সেসের পরে যেটা থাকবে ওইটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস। এটা হচ্ছে সিগমা, এটা হচ্ছে আপসাইলন নট। তাহলে তুমি বিকৃতি ভার্সেস পীড়ন গ্রাফ পাইতা। সেটা তো আর সম্ভব না, বিকৃতি তো সাথে পীড়ন তো আছে। হ্যাঁ না তুমি এটা যে কোনোটা যে কোনো, এটা জাস্ট তুমি কিভাবে ধরতেছো তোমার উপর ডিপেন্ড করে। ধরো আমি ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার লিখলাম, এখানে এক্স কি স্বাধীন, ওয়াই হচ্ছে অধীন। আমি যদি এক্স ইকুয়াল রুট ওভার ওয়াই লিখি তাহলে ওয়াই এর ভ্যালু আমি বসাবো, এক্স এর ভ্যালু বের করবো। এটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি কাকে স্বাধীন ধরবা কাকে অধীন ধরবা। না এটা কি হয়ে যায় যে আপনি বলেন একটা কলেজে আরেকটা বলেন দিয়ে কনফিউশনের মধ্যে ফেলা যায়। কিসে? মানে এইটা বলছেন না, এটা বলছে স্বাধীন, কলেজে এটা বলেছিল যে স্বাধীন যেটা সেটা এক্স অ্যাক্সিসে দিবা আর বিকৃতি যেটা হ্যাঁ স্বাধীন যেটা সেটা তুমি এক্স অ্যাক্সিসে নিবে। এখন তুমি ডিপেন্ড করে তুমি কাকে স্বাধীন ধরতেছো।
তুমি যেটা স্বাধীন তাকে তো এক্স অ্যাক্সিসে অবশ্যই নিতে হবে, তাই না? তো এবার ডিপেন্ড করে তুমি কাকে স্বাধীন ধরতেছো, তাই না? এটা হচ্ছে এপসাইলন, এটা হচ্ছে বিকৃতি, আর এটা হচ্ছে পীড়ন, এটা হচ্ছে সিগমা। তুমি যদি এখন পীড়নকে স্বাধীন ধরতা তাহলে পীড়নকে কোন সাইডে বসাইতা? এক্স অ্যাক্সিস। তো এইটা নর্মালি এই গ্রাফ আঁকাই হয় না, তো আমরা পীড়নকে ভার্সেস বিকৃতি এই গ্রাফটা আঁকি। দেখো তুমি নর্মালি খেয়াল করো, তোমার স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতি সমানুপাতিক ছিল, তাহলে এই দুইটা কিভাবে বাড়বে? এইভাবে বাড়বে। বুঝতে পারছো? ক্যালকুলেটারে কি ওই গ্রাফ আছে? নাই, তুমি এদিকে তাকাও। দেখো এই যে এটুকু পর্যন্ত সীমাটাকে কি বলা হচ্ছে? এটা হচ্ছে প্লাস্টিক রিজিয়ন বলে, পি। দেখো এই গ্রাফ নিয়ে অনেক ডিটেলসে বলছিলাম, তোমরা গ্রাফটার ভিডিও অ্যাটলিস্ট দেখিও। এটা হচ্ছে মূল বিন্দু। তো এখান থেকে যতটুকু পর্যন্ত ই একেবারে ডিরেক্ট সমানুপাতিক y = mx এই সূত্র মানতেছে, ওটা হচ্ছে কি প্লাস্টিক রিজিয়ন। এতটুকু পর্যন্ত যায়, ঠিক আছে। এরপরে যখন যায় আরেকটু বাঁকা হয়ে যায়, এতটুকু পর্যন্ত বলা হচ্ছে ইলাস্টিক রিজিয়ন। বুঝতে পারছো? এতটুকু হচ্ছে প্লাস্টিক, এটা হচ্ছে কি ইলাস্টিক। এখন আসো প্লাস্টিক রিজিয়নে যখন তুমি নিয়ে ছেড়ে দিলা, বস্তুটা আবার আগের পজিশনে ফেরত আসবে। ইলাস্টিক রিজিয়নে নাও, নিয়ে ছেড়ে দাও। ইলাস্টিক রিজিয়নে নিয়ে যদি তুমি সাথে সাথে ছেড়ে দাও তাহলে বস্তুটা কি আগের পজিশনে ফেরত আসবে। বুঝতেছো? আচ্ছা এইটুক আর এইটুকের মধ্যে পার্থক্যটা কি একটু দেখো। তুমি যখন ধরো এখান থেকে তুমি ফোর্স আছে এতটুকু, এখানে ধরো 10 প্যাসকেল আর এখানে হচ্ছে 12 প্যাসকেল। দেখো 10 থেকে 12তে নিছো, দৈর্ঘ্য বৃদ্ধি এপসাইলন কতটুকু হয়েছে? এই যে এতটুকু হয়েছে। এখন ধরো এইখানে তুমি এই সেম কাজটা করতেছো, এখানে ধরো এটা হচ্ছে 10 আর এখানে এটা হচ্ছে ধরো 12, সেম পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করছি। এবার ফোর্স প্রেশার ইনক্রিজ করছি, এটার ক্ষেত্রে খেয়াল করো দৈর্ঘ্য বৃদ্ধি কি হচ্ছে? বেশি হচ্ছে না এপসাইলনটা? কারণ প্লাস্টিক রিজিয়নের পরে তুমি অল্প ফোর্স দিয়ে তুমি বেশি তোমার বিকৃতি বের করতে পারো। তবে এই অল্প ফোর্স কি, এখানে যে ফোর্স দিচ্ছ, এখানে যে পীড়ন দিচ্ছ, এই পীড়ন থেকেও এখানে কিন্তু পীড়ন বেশি। বুঝতে পারছো? এখানে তুমি এভাবে বলতে পারো, এইখানে যে পরিমাণ বৃদ্ধি করতেছো, এইখানে অল্প পরিমাণ বৃদ্ধি করলেই এখানে বিকৃতি হয়ে যায় হচ্ছে বেশি, বিকৃতি বৃদ্ধিটা বেশি হয়। বুঝতে পারছো? কাইন্ড অফ এরকম। ধরো তুমি একটা কাজ করো, কাজটা তোমাকে ধরো আমি 5 টাকা দিলাম, তুমি করো। 10 টাকা দিলে তুমি 10 জুল কাজ, ধরো 5 টাকা দিলাম তোমাকে, 5 টাকা দিলে তুমি করো হচ্ছে 2 জুল কাজ। তোমাকে 10 টাকা দিলে তুমি করো হচ্ছে 4 জুল কাজ করো। তাহলে খেয়াল করো তোমার টাকার পরিবর্তন 10, তো টাকার পরিবর্তন 5, তোমার কাজের পরিবর্তন কত? 2 জুল। এখন ধরো আমি তোমাকে 110 জুল, 100 টাকা দিলাম, তুমি কাজ করো হচ্ছে 100 জুল, 100 জুল না, ধরো হচ্ছে 50 জুল কাজ করো। এখন 105 টাকা দিলে, 110 টাকা দিলে তুমি কাজ করো হচ্ছে 52 জুল কাজ, 54 জুল কাজ করো। দেখ, বুঝতে পারছো? এখন আসো, এখানেও তুমি 10 বৃদ্ধি করছো, সরি একটা 5 লিখ, এখানেও তুমি 5 ইনক্রিজ করছো, কাজ কিন্তু তুমি 4 ইনক্রিজ করছো। 4, আচ্ছা এটা 2 52 দাও। দেখো এখানে 5 ইনক্রিজ করছো, এখানে কাজ কত ইনক্রিজ হচ্ছে? 2। আর এখানে তুমি 5 ইনক্রিজ করছো, এখানে আচ্ছা এখানে আর একটু বেশি দাও, 54 দাও, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এখানে টাকা কত বৃদ্ধি করছো? 5, তাহলে টাকা কাজ কতটুকু বৃদ্ধি হচ্ছে? 4। আর এখানে তুমি টাকা বৃদ্ধি করতেছো কত? 5। এখানে টাকা কাজের বৃদ্ধি কত হয়েছে? 2 জুল। তো তুমি চিন্তা করো, এইখানে টাকার পরিমাণ কিন্তু এটা থেকেও বেশি। বুঝতে পারছো? মানে টাকার পরিমাণটা বেশি, কিন্তু টাকার যে পরিবর্তনটা কিন্তু একই, পরিবর্তনটা একই না? তাহলে দেখো পরিবর্তন একই, কাজের পরিমাণও এখানে কি হচ্ছে? বেশি। কিন্তু একই পরিবর্তনের জন্য এখানে কাজের পরিমাণ কি হবে? কম হবে। দেখো এখানেও সেম হচ্ছে, এই যে ফোর্সের পরিবর্তনটা সেম, এখানেও ফোর্সের পরিবর্তন সেম, এখানে কাজের পরিমাণ কি কম, এখানে কি বলতো বেশি হচ্ছে। বুঝতে পারছো? কিন্তু আলটিমেটলি এই টাকাটা তোমার বেশি না, কিন্তু এখানেও ঠিক সেম, এখান থেকে এখানে কি হবে? তোমার পীড়নটা বেশি হবে। বুঝতে পারছো? এবার আসলে আমরা পড়বো হচ্ছে ইলাস্টিক রিজিয়নে। তো আমরা গেলাম, এগুলো কিন্তু ইসের অন্তর্ভুক্ত হবে না। তো এটা হচ্ছে প্লাস্টিক ছিল, এটা হচ্ছে ইলাস্টিক ছিল। এখন একটা কাহিনী ঘটে, তুমি যদি ইলাস্টিক রিজিয়নে নিয়ে এটাকে ধরে রাখো, মানে জাস্ট এই যে এটা হচ্ছে প্লাস্টিক, এরপরে আরেকটু ফোর্স দিলা, ইলাস্টিকে গেল, এরপরে ইলাস্টিকে নিয়ে তুমি ধরো আর ফোর্সটা বৃদ্ধি করতেছো না, কমাচ্ছ না, যা আছে তাই রেখে দিচ্ছ, তাহলে কি হবে? এটা একটু উপরে উঠে এটা একটু এভাবে চলে যায় আর কি।
বুঝতে পারছো? তার মানে তুমি ইলাস্টিক রিজিয়নে তোমার জন্য একটা পীড়ন ছিল না, ছিল কিনা বলো? ইলাস্টিক রিজিয়নে যে পীড়নটা ছিল ঠিক সেম পরিমাণ পীড়ন তুমি কনস্ট্যান্টলি দিয়ে রাখছো। আগে যা ছিল ধরো 100-তে পৌঁছাইছে, 100-তে পৌঁছানোর পর তুমি আর বৃদ্ধি করতেছো না, যা ছিল তাতেই রেখে দিছো। বুঝতেছো? তাতেই রেখে দিলে কি হবে, এটা নিজে নিজে ওই সেম পরিমাণ পীড়নের জন্য এটা দৈর্ঘ্যটা বৃদ্ধি পেতে থাকবে। বুঝতে পারছো? তো এরপরে দৈর্ঘ্য যদি বৃদ্ধি পেতে থাকে, এটা একটা সময় এসে দৈর্ঘ্য বৃদ্ধিটা থেমে যাবে। বুঝছো এটা? তো ধরো আমি এটা তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরো তুমি একটা কাজ করো, কাজটা তোমাকে শুরুতে 0 টাকা দিয়ে তুমি কোনো কাজ করো না, টাকা বৃদ্ধি করতেছে, তোমার কাজের পরিমাণ বৃদ্ধি করছে। তো 100 টাকা পর্যন্ত তোমার এই পর্যন্ত গেল। এখন 100 টাকায় যাওয়ার পরে তোমার যে টাকাটা বৃদ্ধি করাটা আমি থামায় দিছি, কিন্তু তোমাকে আমি টাকা দিচ্ছি, 100 টাকা করে দিচ্ছি। মানে 100 টাকা করে যদি দিতে থাকি তাও তো তুমি কাজ করবা নাকি? বুঝতে পারছো এটা? প্রথমে 0 টাকার জন্য কাজ করতেছিলাম, তোমার টাকার পরিমাণ 10, 20, 30, 40, এবার পরে 100-তে গেছি। 100-তে যাওয়ার পর আমি বললাম না ঠিক আছে আমি তোমার আর টাকা বাড়াবো না, কিন্তু তাও তোমাকে কাজটা করতে হবে। তো তুমি তো 0 টাকার জন্য করছি, 10 টাকার জন্য করছিলে, 100 টাকার জন্য তো কনস্ট্যান্ট একটা টাইম পিরিয়ড কাজ করবা। এখন ধরো তুমি অভিজ্ঞ হয়ে গেছো, অভিজ্ঞ হয়ে যাওয়ার পর তুমি কি বললা যে 100 টাকার জন্য আমি আর কাজ করব না। বুঝতে পারছো? আমার এবার বেতনটা বাড়ান। তারপরে এখানে তার মানে কি, এখানে এসে তোমার দৈর্ঘ্য বৃদ্ধিটা থেমে যায় ওই কনস্ট্যান্ট ফোর্সের জন্য। তো এখানে কি হয়, তোমার আবার ফোর্সটা একটু বৃদ্ধি করা লাগে। ফোর্স বলতে তোমার ওই পীড়নটা আর কি একটু বৃদ্ধি করা লাগে। বৃদ্ধি করতে করতে একটা ম্যাক্সিমাম ভ্যালুতে যায়। এরপরে তোমার আর দেখো, এই তুমি যখন পীড়নটা বৃদ্ধি করছো তোমার কিন্তু দৈর্ঘ্য বিকৃতি হচ্ছিল। তো ম্যাক্সিমামে যাওয়ার পরে, এখানে যাওয়ার পর এটাকে বলা হচ্ছে আলটিমেট লিমিট, এটাকে বলা হচ্ছে ইয়েল্ড লিমিট। এখন এখানে চলে গেল। বুঝতেছো? এখন তোমার পরে কি হয়, তুমি এরপরে যদি পীড়নটা একটু কমায়ও দাও তাও দৈর্ঘ্যটা বৃদ্ধি পেতে থাকে, এবং এক সময় যে এটা ছিঁড়ে যায়, এটাকে বলা হচ্ছে র্যাপচার লিমিট। বুঝছো এটা? এখানে যে কি হচ্ছে বলো তো, ওই যে ধরো তোমাকে তুমি, হ্যাঁ এটা ইয়েল, ও এইটা তোমার এখানে তোমার হালকা একটু ফোর্স বৃদ্ধি করে এরপরে মানে এটাকে ত্বরান্বিত করা লাগে আর কি। এগুলো গ্রাফ প্র্যাকটিক্যালি পাওয়া যায়, তুমি এটাকে সোজা দিতে পারো, তবে এভাবে দিও। কি হয় যে তুমি এখানে আসার পর হালকা একটু বৃদ্ধি করা লাগে, তারপরে এই জিনিসটা শুরু হয় আর কি। বুঝছো? তো এখানে কি হচ্ছে, ওই যে টাকার উদাহরণটা আবার দেই, ধরো তুমি 100 টাকা দিয়ে কিছুক্ষণ কাজ করলা, কিছুদিন কাজ করলা, তুমি অভিজ্ঞতা হইলে, এরপরে তোমার টাকাটা বৃদ্ধি করলো, বৃদ্ধি করতে করতে তোমার ধরো এটা হচ্ছে আলটিমেট লিমিট। তো তোমাকে 165 টাকা পর্যন্ত তোমার টাকাটা গেছে। এখন কোম্পানি দেখলো যে তোমাকে 165 টাকা দিচ্ছে, তুমি ওই পরিমাণ কাজ ডেলিভার করতে পারতেছো না, হ্যাঁ বয়স হয়ে গেছে। এখন তোমাকে কি করতেছে, টাকাটা কমায় দিচ্ছে, 165 থেকে 150 দিতেছে, তাও কিন্তু তুমি কাজটা করবা না তখন। দেখো আমি পীড়নটা কমায় দিচ্ছি, তাও কিন্তু আমার কাজটা চলতেছে, মানে দৈর্ঘ্য বৃদ্ধিটা চলতেছে। যেখানে কম মানে কিন্তু কম না, এই কম মানেও কিন্তু অনেক বেশি। চিন্তা করো এইখানে যে তুমি স্ট্রেসটা দিচ্ছ, এটা কিন্তু এই যে এগুলোর থেকেও বেশি না। বুঝতে পারছো? এগুলো থেকেও কিন্তু বেশি হয় আলটিমেটলি। তো এখানে যে তোমার বস্তুটা ছিঁড়ে যায়, এটাকে বলা হচ্ছে র্যাপচার লিমিট। বুঝতে পারছো? আচ্ছা, ইয়ার লিমিট বলা হয় হচ্ছে এইটাকে। তুমি যে দেখো তুমি প্লাস্টিক লিমিট পর্যন্ত গেলা, ছেড়ে দিলে আগের পজিশনে আসবে। ইলাস্টিক লিমিট গেলা, ছেড়ে দিলে আগের পজিশনে আসবে। তুমি যদি ইলাস্টিক লিমিটে যে কিছুক্ষণ রেখে দাও, তাইলে তো ইয়েল লিমিটে চলে যাবে নাকি? একবার যদি বস্তুটা ইয়েল লিমিটে চলে যায়, সে আর কখনো আগের অবস্থায় ফেরত আসে না। বুঝতে পারছো? তো ইয়েল লিমিটে যদি একবার চলে যায়, সে কখনো আর আগের অবস্থায় ফেরত আসে না। তবে একটা ব্যাপার হচ্ছে, এইটা হচ্ছে কাইন্ড অফ থিওরিটিক্যাল। এইটা যদি একদম প্র্যাকটিক্যালটা ধরতে চাও, একদম প্র্যাকটিক্যালটাই হচ্ছে তোমার বইতে নাই, একদম প্র্যাকটিক্যালটা হচ্ছে যে এরকম এরকম। এটা লাগবে না তোমার, জাস্ট জেনে রাখলা একদম প্র্যাকটিক্যাল যেটা, সেটা হচ্ছে এইভাবে বৃদ্ধি পায়। হ্যাঁ, এটা হয় কি, আমাদের বইতে যেটা আছে, বইতে তো আমাদের এই যে সারফেসটা, এই যে এরিয়াটা সিগমা সমান কি ছিল, F/A ছিল না? তো আমরা এই ফোর্সটাকে বৃদ্ধি করছি, কিন্তু চিন্তা করো তুমি যখন একে টানতেছ, এর এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কমতেছে না, ওইটাকে কিন্তু আমরা কাউন্টে আনতেছি না। বুঝতেছো? ওইটাকে কাউন্টে না আইনে গ্রাফ হচ্ছে এই যে এইটা। বুঝতে পারছো? ওইটাকে যদি তুমি কাউন্টে আনো, তাহলে এরিয়াটাও আলটিমেটলি কমে যাচ্ছে না? তাহলে তোমার সিগমাটা তখন অনেক বেড়ে যায়। এরিয়া যদি কমে যায়, এটা সিগমাটা বেড়ে যাবে, তখন গ্রাফটা হয় হচ্ছে এইরকম। হ্যাঁ, ওখানে যে ছিল। তো এইটা কখন এরিয়া পরিবর্তনকে কনসিডার করে, এরিয়া চেঞ্জকে কনসিডার
করি। আর এইটা কি, এরিয়ার চেঞ্জকে কনসিডার না করি। এই হচ্ছে কাহিনী। তো তোমরা এই গ্রাফগুলো আঁকবা না, পরীক্ষায় আসলে এই যে এইটাই আঁকবা, বুঝতে পারছো? তোমাদের বইতে এই গ্রাফ নাই, ও আঁকলে কিন্তু আবার টিচারের নাম্বার দিবে না। হ্যাঁ, ব্যাখ্যা এখানে লেখা আছে তো, সেটা আছে, দেখো বুঝবো এটা। দেখো এখানে গ্রাফে একটা জিনিস দেখানো আছে, এই যে এটা হচ্ছে স্থায়ী বিকৃতি। এটা মানে কি বোঝাচ্ছে আমাকে বলো তো একটু, রাফি বলো, এটা মানে এই যে এইটুকু স্থায়ী বিকৃতি দেখানো হয়েছে না তো? হ্যাঁ, গেছো কাছাকাছি। তুমি ইয়ার লিমিট পর্যন্ত টেনে ছেড়ে দিলে তো সে আগের অবস্থায় ফেরত আসবে না, আসবে? তো তুমি যে ইয়ার লিমিট পর্যন্ত টেনে ধরো ছেড়ে দিলা, তার মধ্যে একটা স্থায়ী বিকৃতি হয়ে গেছে না? তো এটাই হচ্ছে সেটা, বুঝতে পারছো? আরটা প্রাইভেট, ঠিক আছে চলে যাও। তুমি কি আগের এই ক্লাসগুলো করছিলা? তাহলে ঠিক আছে। কয়টা বাজে? 8টা বেজে গেছে। আচ্ছা দেখো, এখানে একটা জিনিস আসে দেখো, গ্রাফটা এরকম ছিল না? এটা ছিল কি ইএলডি লিমিট, এটা ছিল এটা ছিল প্লাস্টিক, এটা ছিল ইএল। তো আমরা ম্যাথের সুবিধার জন্য, এটা হচ্ছে ইলাস্টিক লিমিট ছিল, ম্যাথের সুবিধার জন্য কে এভাবে ধরে নেই, সিগমা এপসাইলন। তাহলে এটার এরিয়াটা কি হবে বলো তো? হাফ গুণ সিগমা গুণ এপসাইলন। এটাকে বলা হচ্ছে একক আয়তনে কৃত কাজ। ও হ্যাঁ, একক আয়তনে সঞ্চিত শক্তি অথবা কৃত কাজও বলতে পারো। কোনটা? হাফ কি ছিল? এফএল ছিল, ওয়াই, তারপরে এল স্কয়ার। এটা এটা আচ্ছা দেখি, এখানে দেখো, আমি আর দেখি না, টাইম পাই নাই। দেখো হাফ, আচ্ছা এটা কি একক আয়তন তোমার সঞ্চিত শক্তি আসছে না? আচ্ছা টোটাল সঞ্চিত শক্তি কি? হাফ সিগমা এপসাইলন ইনটু ভি দেওয়া যায় না? মোট সঞ্চিত শক্তি তোমার, এটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি মানে কি? ডাব্লিউ বাই ভি কিনা বলো? তাহলে টোটাল সঞ্চিত শক্তি এটা। ভি মানে কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণ এলআই। তাহলে হাফ সিগমা মানে কি? এফ বাই এ, এটা হচ্ছে এল বাই এলআই, এ এলআই, এলআই কাটা, তাই না? এ কাটা, তাহলে হাফ এফ এল আসতেছে। এটা হচ্ছে টোটাল সঞ্চিত শক্তি। এটাকে তোমার কি দিয়ে প্রকাশ করা হয়? ইউ দিয়ে প্রকাশ করা হয়, তাই না? এটা দিয়ে, বুঝতেছ? আচ্ছা এখান থেকে আরো একটা সূত্র আসে, সূত্রটা একটু বলি। মোট সঞ্চিত শক্তি আচ্ছা ওয়াই সমান কি ছিল? এফ এল আই বাই এ এল, তাই না? তো তোমার এফ এ মানে কি? সিগমা। তাহলে তুমি আচ্ছা এটাকে এফ এফই রাখো। আচ্ছা এফ সমান কি লিখতে পারো এখান থেকে? এফ সমান ওয়াই এ এল বাই এল আই। তাহলে মোট সঞ্চিত শক্তি কি হবে? দেখো এফ এর জায়গায় হাফ ওয়াই এ এল বাই এল আই, আর এটা হচ্ছে এল, তাই না? তাহলে এখানে ও যেটা সূত্রটা বললো হাফ ওয়াই, আচ্ছা
এ কে কি লেখা যায়? এ কে তো ভাই ভাঙানো যাচ্ছে না। হাফ, আচ্ছা আমরা আমাদের সূত্রটা লিখি, ওয়াই এ এল স্কোয়ার বাই 2 × li। এটা হচ্ছে মোট সঞ্চিত শক্তি। সূত্র কি? ওয়াই এ এল স্কোয়ার বাই, ঠিক আছে, 2 × li। বুঝতে পারছো? এটা কি কারো সমস্যা আছে? মোট সঞ্চিত শক্তি ওয়াই এ এল স্কোয়ার বাই 2 li, ঠিক আছে। আচ্ছা আরেকটা সূত্র যেটা বললো, এটা চলো আমরা একটু বের করার ট্রাই করি। আচ্ছা এটাকে ই দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে ই দিয়ে লিখো। আচ্ছা এটাকে যদি আমরা এরিয়া দিয়ে ভাগ, এই আয়তন দিয়ে ভাগ দিই, ই সমান আমরা কি পাচ্ছি? ওয়াই এ এল আই এল স্কোয়ার বাই 2 li। আচ্ছা এটাকে যদি আয়তন দিয়ে ভাগ দিই তাহলে আমরা ইউ পাবো না? ওই যে একক আয়তনে সঞ্চিত শক্তি যেটা, সেটাকে ইউ দিয়ে প্রকাশ করে। তার মানে এটা হচ্ছে ইউ, তাই না? আচ্ছা এটা হচ্ছে মোট সঞ্চিত শক্তি। এখন মোট সঞ্চিত শক্তিকে আমরা যদি আয়তন দিয়ে ভাগ দিই তাহলে কি পাবো? একক আয়তনে সঞ্চিত শক্তি না এটা? তাহলে ওয়াই এ এল স্কোয়ার বাই 2 li, আর ভি কে কি লেখা যায়? এ ইন্টু এল লেখা যায়। তাহলে এ এ কাটাকাটি যাবে, এখানে হাফ ওয়াই, দেখো ও এখানে আরেকটা এলআই ছিল তো, দাঁড়া দাঁড়া, এ ইন্টু এলআই লেখা যায় এটাকে। তাহলে এ এ কাটাকাটি যাবে, ওয়াই এ এলআই এল বাই এলআই হোল স্কোয়ার লিখা যাচ্ছে। এটা কি একক আয়তনে সঞ্চিত শক্তি। ওইটা কি একক আয়তনে সঞ্চিত শক্তি ছিল না? হ্যাঁ, তাহলে তোমার একক আয়তনে সঞ্চিত শক্তি দুইভাবে বের করতে পারি, হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি দিলে একক আয়তনে সঞ্চিত শক্তি, অথবা একক আয়তনে সঞ্চিত শক্তি হাফ ওয়াই এল। এটা ছোট হাতের এল কি বলতো? ওই ডেল এল যেটা ছিল ওইটাকেই আমরা ছোট হাতের এল দিয়ে প্রকাশ করছি, এল বাই এল আই স্কোয়ার, বুঝছো? আর মোট সঞ্চিত শক্তি এটা মুখস্থ রাখবা মাস্ট, ওয়াই এ এল স্কোয়ার বাই 2 × li। এরপর সে তোমার পয়জনের অনুপাত। বুঝবে এটা? পয়জনের অনুপাতটা কি ছিল বলো তো? যে পয়জনের অনুপাতটা ছিল তোমার, একটা বস্তু চিন্তা করো, এটাকে যদি তুমি টানো, ফোর্স দাও, তাহলে এটা কি দেখো, একই সাথে দৈর্ঘ্যটাও বৃদ্ধি পাবে, আবার তোমার কি দৈর্ঘ্যটাও বৃদ্ধি পাচ্ছে, আবার তোমার প্রস্থটাও কমে যাচ্ছে না? তো এটাকে ধরো হচ্ছে, এটা দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে ডেল এল, আর যে ইটা প্রস্থটা কমতেছে সেটাকে হচ্ছে ডেল ডি ধরো, বুঝতেছ? তাহলে পার্শ্ব এটার একটা বিকৃতি ঘটতেছে, দৈর্ঘ্য বরাবর কি হচ্ছে একটা বিকৃতি ঘটতেছে। তাহলে পার্শ্ব বিকৃতিটা কি? পার্শ্ব বিকৃতি হচ্ছে ডেল এল বাই এল আই না? সরি, এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বরাবর ডেল এল বৃদ্ধি পাচ্ছে, আদি দৈর্ঘ্য ছিল হচ্ছে এল আই, তাহলে কি হবে? ডেল এল বাই এল আই। আর পার্শ্ব বিকৃতি কি বলতো? ডেল ডি বাই ডিআই বলা যায় এটা। তার মানে এই দুইটার যে অনুপাত, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, ডেল ডি বাই ডিআই ডেল এল বাই এল আই, এই যে অনুপাত যেটা আছে এটাকেই বলে কি বলতো? পয়জনের অনুপাত। এখন বলো ডেল ডিটা এখানে নেগেটিভ না? ডেল ডি নেগেটিভ না? তাহলে পুরো ভ্যালুটা কি আসবে? আলটিমেটলি একটা নেগেটিভ আসবে, বুঝছো? এটা কি বুঝছো নেগেটিভটা কেন আসছে?
তুমি এইখানে যখন ডেল ডি বসাচ্ছ এইটা আবার পজিটিভ বসাইতে হবে। হ্যাঁ দিও, দিয়ে রাখিও। ডেল ডি যখন নেগেটিভ, তুমি এখানে মেনলিতে তোমাকে মিউ বের করতে দিবে না, ডেল ডি বের করতে দেয়। তো ডেল ডি যখন তুমি বের করতেছো, নেগেটিভটা দিলে কি বুঝাবে বলো তো, যে তোমার দৈর্ঘ্যটা কমে, এটা কমে গেছে, বুঝতে পারছো? তুমি ফুল ম্যাথটা করলা। হ্যাঁ আচ্ছা, এইটুক যে থিওরি পড়লাম, এই থিওরির উপর চলো আমরা যে ম্যাথগুলো আছে ওগুলো করি আজকে, যতটুকু করানো যায়। তোমাদের তো শীট দেই নাই, তো আমি দেখো প্রথম ম্যাথ যেটা আছে, কুমিল্লা বোর্ড 23 এটা। তো তোমার কোশ্চেনটা হচ্ছে যে এরকম একটা গ্রাফ দেওয়া আছে, এতটুকু 20 পরে কোশ্চেনটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক কত। আচ্ছা, স্থিতিস্থাপক গুণাঙ্ক কি? ওই যে তোমার ধ্রুবক যেটা ছিল, ধ্রুবকটাকে কি বলতেছি আমরা? স্থিতিস্থাপক গুণাঙ্ক, বুঝতে পারছো? হ্যাঁ, তো তোমার ধ্রুবকটা কি ছিল বলো তো? ধ্রুবক ইকুয়াল পীড়ন বাই বিকৃতি ছিল না? তাহলে এখানে পীড়ন কত? 2 × 10⁸, আর বিকৃতি কত বলো তো? 0.4। তাহলে এটা কত হবে? 5 × 10⁸। এটার একক কি হবে? নিউটন পার মিটার স্কয়ার। বুঝছো? তুমি কি তুলতেছো না? হ্যাঁ কি? এরপরে চলো আরেকটা ম্যাথ করাই, বোর্ডে তো সহজেই আসে। কলেজে তো এবার তো তোমাদের অনেক ইজি কোশ্চেন আসছে, এর থেকে বেশি ইজি আর আসা পসিবল? স্যার বলছে ইয়াখানে কাট করার জন্য লাইন, মানে পাশের লাইন এমন করা যায়, এমন ধরনের হ্যাঁ ঠিক আছে দিবেন এক্সট্রা সূত্র বলতে। আচ্ছা ঠিক আছে দিব না। সমান এবিসি কি তার আচ্ছা পীড়ন, তারে পীড়ন হচ্ছে তোমার 5 × 10⁻12 নিউটন পার মিটার স্কয়ার। প্রয়োগে তারে পীড়ন হচ্ছে এত, প্রয়োগে দৈর্ঘ্য বৃদ্ধি যথাক্রমে 5%, 2% হচ্ছে 1%। কোনটি বেশি স্থিতিস্থাপক? তো এটা হচ্ছে বরিশাল বোর্ড 23-এর কোশ্চেন। আচ্ছা কোনটা বেশি স্থিতিস্থাপক নোমান বলো তো? স্থিতিস্থাপক কোনটা বেশি, এটা আমরা কিসের মাধ্যমে ডিটারমাইন করি? হ্যাঁ ইয়াংস মডুলাসের মাধ্যমে, তাই না? হ্যাঁ, যার ইয়াংস মডুলাস বেশি সে তত বেশি কি স্থিতিস্থাপক। তো ইয়াংস মডুলাস ওয়াই এর সূত্রটা কি ছিল? F/Li/A∆L, অথবা এটাকে আমরা দৈর্ঘ্য বিকৃতি বাই দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি বলতে পারি না? এটাকে কি লেখা যায়? সিগমা বাই এপসাইলন লেখা যায় কিনা বলো? তাহলে সিগমাটা তোমার কোশ্চেনে সরাসরি দেওয়া আছে না, যে দৈর্ঘ্য পীড়ন হচ্ছে এত। এবং খেয়াল করো তোমার এখানে আমি একটা তারের জন্য বের করে দিচ্ছি, প্রথম তার। তাহলে প্রথম তারের জন্য তোমার এপসাইলনটা কত হবে? এপসাইলন মানে কি ছিল? ΔL/Li ছিল কিনা বলো? বুঝতে পারছো? দেখো প্রথম তারটা 5% বৃদ্ধি পাইছে, তার মানে ΔL কত? 5%। তাহলে এটাকে কি লিখতে পারি? 0.05 Li/Li লিখা যায় এটা। তাহলে এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে এপসাইলনটা কত? 0.05।
তাহলে ওয়াইটা কত আসবে 5 × 10⁻12/0.05। এটা দেখি সেকেন্ড তারের জন্য তোমরা বের করো তো। আমি একটা কোশ্চেন লিখি। কোশ্চেন কি বলছে? এটা কোন বোর্ডের কোশ্চেন? ঢাকা বোর্ড। তৃতীয়টাই হওয়ার কথা। আচ্ছা, এই কোশ্চেনটা আমাকে দিছে, দেখো এখানে কি বলছে, তোমার এখানে দৈর্ঘ্য বৃদ্ধিটা কত, এটা কি ভার্সেস কি গ্রাফ দেওয়া আছে, ডেল এল ভার্সেস এফ এর গ্রাফ দেওয়া আছে। যে তুমি না বলছিলা যে উলট পালট করা যাবে না, এখানে এফটা কি স্বাধীন, বুঝতে পারছো? তুমি ধরবা কে স্বাধীন কে হচ্ছে পরাধীন। তো এবার আসো, তোমার এই সাইডে ডেল এল দেওয়া আছে, এই সাইডে কি এফ দেওয়া আছে, তোমাকে ইয়ং এর মডুলাস বের করতে বলছে। এখানে আরেক কয়েকটা জিনিস দেওয়া আছে। আদি দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার, 1 মিটার, আর প্রস্থচ্ছেদে এলআই হচ্ছে 1 মিটার, এ হচ্ছে 1 মিলিমিটার স্কয়ার। আচ্ছা, এইটা বের করতে বলছে। তাহলে ওয়াই এর সূত্রটা কি ছিল বলো তো? ওয়াই ইকুয়াল এফ এল আই বাই এ ডেল এল ছিল কিনা বলো? এখন আসো, তোমার এল আই আর এ তো দেওয়া আছে, আর বাকি তোমার এফ আর ডেল এলটা আমাকে গ্রাফ থেকে বের করতে হবে। খেয়াল করো, গ্রাফে ডেল এল আর এফ এর অনেকগুলা পয়েন্ট আছে না? তুমি তোমার সুবিধা মতো একটা পয়েন্ট, যে কোনো পয়েন্ট ধরতে পারো, তোমার ইচ্ছা। ধরো এই যে আমি এখানে 2 ধরবো, 2 এর জন্য এদিকে যাবা, তাহলে ফোর্স কত পাচ্ছ 10। তাহলে তুমি যখন ডেল এল হচ্ছে 10 পাচ্ছ, তাহলে তুমি যখন ফোর্স 2 ধরতেছ, ডেল এল কত ধরবা 10 ধরবা। আবার কি বুঝছো? ফোর্স যদি তুমি 3 ধরো, ডেল এল কত ধরবা, এই যে এভাবে উঠো 15, 1 ধরলে ডেল এল হচ্ছে 5, তোমার ইচ্ছা, বুঝতে পারছো? আচ্ছা চলো, আমি 2 ধরছি, এফ হচ্ছে 2, তা আর এল আই কত 1, এ কত, এ হচ্ছে 1 মিলিমিটার স্কয়ার। মিলিমিটার স্কয়ারকে তুমি মিটার স্কয়ারে যেতে কি করতে হবে, 10 ইনভার্স -6 দিয়ে গুণ করো। ডেল এলটা কত বলো তো? 10 হবে না? এখানে একটা ব্যাপার আছে, ডেল এল গুণ 10⁻6 এটা দেওয়া আছে কিনা বলো? তাহলে এখানে 10 গুণ 10⁻6, এই অবশ্যই এগুলা খেয়াল করবা, এগুলা কোন এককে দেওয়া আছে, বুঝতে পারছো? এটা হচ্ছে ইয়াংস মডুলাস বের হবে। জানি না, এটা তো বললাম না। লিখো কত, ইস্পাতের মনে হয় এরকমই তো ছিল। এটা কত 11 নিউটন পার মিটার স্কয়ার। সবাই কি বুঝছো এটা? আচ্ছা, এরপরের ম্যাথটা দেখি চলো। এটা রাজশাহী বোর্ড 25 এর কোশ্চেন। 1 মিটার দীর্ঘ, 1 মিলিমিটার, 2 মিলিমিটার প্রস্থ একটি তার 5 কেজি বস্তু ঝুলালে দৈর্ঘ্য বৃদ্ধি হয় হচ্ছে কত মিটার। আচ্ছা, আমি চিত্রটা আঁকতেছি, বাংলা কথা লিখতেছি না। এটা হচ্ছে 1 মিটার দৈর্ঘ্য, আর এটার রেডিয়াস হচ্ছে 2 মিলিমিটার রেডিয়াস।
আর চিন্তা করো এটার ভর ভর হচ্ছে 5 কেজি। ডেলেলটাও কোশ্চেনে দেওয়া আছে, বুঝতে পারছো? তাহলে এটার জন্য ওয়াইটা বের করতে বলছে, দেখি ওয়াইটা বের করো তো সবাই। এম হচ্ছে 5 কেজি, আর হচ্ছে 2 মিলিমিটার ব্যাসার্ধ। এটা কি করছো সবাই? ওয়াই কত আসছে? আরেকটা কোশ্চেন করবা, কেউ না পারলে আমাকে বলো। আপনার কি পারছো? পারবে না এটা? ওয়াই সমান কি ছিল? ওয়াই সূত্রটা বলো। এফ এল আই বাই এ ডেল এল। তো এফ কি? এখানে বস্তুটাকে তুমি এবারে ঝুলাই দিছো না, এফ নিচের দিকে কি এমজি পরিমাণ ফোর্স অনুভব করবে। এমজি এল আই বাই এ ডেল এল কিনা বলো, বুঝতে পারছো? এটা কি পাই আর স্কোয়ার না? এবার তো সব দেওয়া আছে, সব বসায় দিলে বের হয়ে যাবে। যাওয়াত কি পারছিলা? দেখো কোনটা এটা? আলি তোমার কি মিলে নাই নোমানের? এটার ক্ষেত্রে এম বের করতে বলছে, এটা পারবা? এটা তো পারা উচিত আগেরটার মতো। হ্যাঁ আবার দেখো তো এটা পারবা কিনা। এটার মধ্যে এটার ভরটা তুমি এখানে ঝুলাই দিছো, ডেল এল হচ্ছে এত, ও ডি দেওয়া আছে, ডি হচ্ছে তোমার ব্যাস, আর এমটা বের করতে বলছে এই ক্ষেত্রে, ওয়াইও দেওয়া আছে আগেরটার মতোই। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 25-এর কোশ্চেন। দেখো কত ইজি ইজি কোশ্চেন আসে, তাও পোলা পাইন ফেল করে কেমনে এই কোশ্চেনে। হ্যাঁ ডি মিটারে আছে, ডি কে 2 দিয়ে ভাগ দিয়ে আর নিয়ে যাবা।
হ্যাঁ, কত আসছে তোমাদের? 801। শিওর 0.2 আসার কথা। ওয়াইটা কত বসেছিল? দৈর্ঘ্য 0.48 মিটার, ব্যাস হচ্ছে 5 × 10⁻⁵ -4। হ্যাঁ ঠিক আছে। তো ভুল কোথায় করছো? ওয়াই সমান কি ছিল? mg li/a del l, তাই না? এখানে m সমান কি হবে? y a del l/mg li। তো ওয়াইটা কত? 2 × 10⁻11। এ হচ্ছে পাই গুণ আর স্কোয়ার। আর কত? এই যে এটার অর্ধেক, 2.5 × 10⁻⁴ স্কোয়ার। এম হচ্ছে বের করতে হইতো। জি হচ্ছে 9.8, এলআই কত দেওয়া আছে? 0.48। কত আসে এবার দেখো তো? হ্যাঁ 0.2 কেজি। হ্যাঁ 0.2 হবে। বুঝতে পারছো? আবার দেখো তো কয়টা বাজে। আজকে ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই থাক। কালকে তোমাদের ম্যাথ পড়া, কালকে 7টায় ম্যাথ পড়া। হ্যাঁ আচ্ছা, আজকে এতটুকু পর্যন্তই থাক। শনিবার দিন পড়াবেন না? আচ্ছা, শুক্রবার অথবা শনিবার যে কোনো একদিন পড়াবো। ভাই শনিবার পড়ান না ভাই, আর অনেকদিন পর আমার আমার দেখতে হবে, আমার পরীক্ষা মনে হয় রবিবার। আমার রবিবার হলে শনিবার পড়াবো না, আর শনিবার হলে আমি শুক্রবার পড়াবো না। অনেকদিন পর হলে যাওয়া নেই ভাই, না, এটা রাখো, সাফিউনকে দিও আবার ব্যাগ।